জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সকাল থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিকেল 5টা পর্যন্ত নিজ নিজ আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। ওই সময় পার হওয়ার পর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। এরপর আর সময় বাড়ানোর পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের। দুপুর 12:30 নাগাদ বিএনপির প্রার্থী হিসেবে ঢাকা 18 আসনে এস.এম. জাহাঙ্গীর হোসেন মনোনয়নপত্র জমা দেন। ঢাকা 10 আসনে বিএনপির শেখ রবিউল আলম, ঢাকা 7 আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন এবং বাংলাদেশ লেবার পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ইরান ঢাকা 12 আসন থেকে লড়তে মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে জামায়াত প্রার্থী ব্যারিস্টার আরমান জমা দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, গুমের ঘটনায় হামলার শিকার এবং ভুক্তভোগীদের মনোনয়ন দিয়ে বড় দুই রাজনৈতিক দল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে মিলেমিশে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। নির্বাচনের বিধিনিষেধ যা আছে সবকিছু মেনেই আমরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি পলিটিক্যাল সিচুয়েশন সব ঠিক থাকে, আমরা আশা করতেছি যে আমরা ঢাকা 11 আসনে জয়যুক্ত হলে আমরা একটি মাদক মুক্ত এবং একটি নিরাপদ ঢাকা 11 গড়ে তুলতে পারবো। এই সরকারের তো আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করবে। আজকে আপনারা যারা আছেন, আপনারা দেখেছেন যে সাংবাদিকরাও নিরাপদ না। কয়েকদিন আগে আমরা দেখছি একজন সাংবাদিককেও হত্যা করা হয়েছে। তো যার কারণে এই যে পরিবেশ সৃষ্টি করা, এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা 17 আসনের মনোনয়ন জমা দেওয়া হয়। বেলা 11টায় দলের চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন। তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়ে বিএনপি নেতা আব্দুল সালাম আশা প্রকাশ করেন, দলমত নির্বিশেষে বিপুল ভোটে জয়ী হয়ে দেশের হাল ধরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমরা আজকে এখানে মনোনয়ন জমা দিতে এসেছি। আমি ওনার চিফ কোঅর্ডিনেটর এবং প্রধান নির্বাচনী এজেন্ট, আমার সাথে আমার সহকারী কোঅর্ডিনেটর ডক্টর ডোনার আছেন এবং আমাদের মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমিনুল হক সাহেব সহ আমাদের 5 জন প্রতিনিধি আমরা এখানে এসেছি ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। মনোনয়নপত্র আমরা এইমাত্র জমা দিলাম। আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই। এ বিষয়ে আরো খবর নিয়ে রাজধানী সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালিক। ফরাদ, আমরা জানি তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে এবং একই সাথে যেহেতু আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এই দুপুর 2টা পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন সে বিষয়ে কি খবর আছে আপনার কাছে? তানিয়া, এখন পর্যন্ত আমরা গতকাল দেখেছিলাম, গতকাল বিকেল 5টা পর্যন্ত 11 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু মনোনয়ন ফরম কিন্তু নেওয়া হয়েছে 250টি, অর্থাৎ একেবারেই কম। খুবই 1% মনোনয়ন ফর্ম এখনো পর্যন্ত জমা দেওয়া হয়নি, আমরা গতকাল দেখেছি। আজ এখন পর্যন্ত আমরা মনোনয়ন ফর্ম জমা দেওয়ার খবর জেনেছি যে আমরা যে হিসেবটা করেছি সেই হিসাবে 17টি মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 8টি মনোনয়ন ফর্মই বিএনপির, 7টি মনোনয়ন ফর্ম বিএনপির, বিভিন্ন দল থেকে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে, বিভিন্ন আসন থেকে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে। এছাড়া বিভিন্ন আসনের মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে বিভিন্ন দল থেকে, যেমন জামাত ইসলামী থেকে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে। জামাত ইসলামী গতকাল ঢাকা 14 মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে জামাত থেকে, আজও মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে। আজ ঢাকা 14 আসনে মনোনয়ন ফর্ম দেওয়া হয়েছে। 14 আসনে বিএনপিরও মনোনয়ন ফর্ম জমা দেওয়া হচ্ছে। দুটি দলই কিন্তু গুম খুনের শিকার হওয়া দলগুলো পরিবার থেকে 2 জন প্রতিনিধিকে এখানে মনোনয়ন দিয়েছে এবং একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনের আশা প্রকাশ করেছেন তারা দুজনই, গতকালকে এবং আজকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে ঢাকা 17 আসনে, গতকাল নেওয়া হয়েছিল। জানানো হয়েছে যে ঢাকা 17 আসনের জনগণ, ভোটার এবং সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতে, আগ্রহের প্রেক্ষিতে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে এখানে এবং জয়লাভ করে তার মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটা আশাবাদ ব্যক্ত করেছে।
দল থেকে। এছাড়া বিভিন্ন আসন থেকে ঢাকা মনোনয়ন হয়েছে। আজ মনোনয়নপত্র জমা দিয়েছে ঢাকা 11 আসন, ঢাকা 18 আসন, ঢাকা 10 আসন গতকাল দিয়েছে, ঢাকা 12 আসন, ঢাকা 8 আসন আজ আসার কথা রয়েছে মির্জা আব্বাস। ঢাকা 12 আসনের বিএনপি জোটের প্রার্থী সাইফুল হক মনোনয়নপত্র জমা দিতে ভেতরে গেছেন। এছাড়া লেবার পার্টি থেকে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হচ্ছে, ঢাকা 12 আসন থেকে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হচ্ছে, ঢাকা 4 আসন থেকে ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের। তো পরিস্থিতি নির্বাচনের আমেজ চলছে, ফর্ম জমা দেওয়ার একটা কার্যক্রম চলছে, বিকেল 5টা পর্যন্ত চলবে। এরপর আর আসলে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সুযোগ নেই। নিশ্চয়ই আমরা তখন ফিরে আসবো আপনার কাছ থেকে। সর্বশেষ কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন সেই হিসেবটি হয়তো তখন পাওয়া যাবে। ধন্যবাদ ফরাত ইবনে মালিক। আজ শেষ দিনে ঠাকুরগাঁও থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মির্জা ফখরুল বলেন, ভোটাধিকার প্রয়োগের পরিবেশ তৈরি হওয়ায় মানুষের মাঝে আনন্দ বিরাজ করছে। আজ শেষ দিনে বেশিরভাগ সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সকাল 9টা থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে, চলবে বিকেল 5টা পর্যন্ত। বেলা 11টার দিকে ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন পর মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে, এতে মানুষ বেশ খুশি। এবারের নির্বাচনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ নিবন্ধিত 58টি দলের ভোটে অংশ নেয়ার সুযোগ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় অংশ নিতে পারবে না। দলীয় প্রার্থীদের ক্ষেত্রে দলীয় প্রত্যয়নপত্র জমা দিতে হবে, আর স্বতন্ত্র প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার 1% ভোটারের সমর্থন তালিকা অথবা সাবেক সংসদ সদস্য হলেও চলবে। বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে এবং এই আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই ঠাকুরগাঁও 1 আসনে আমি আমার দলের দ্বারা মনোনীত হয়েছি। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা যারা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। ঋণ খেলাপের তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। ফলে বগুড়া থেকে নির্বাচন করতে তার কোনো বাধা নেই। সোমবার সকালে বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত এই আদেশ দেন। পাশাপাশি হাইকোর্টের দেওয়া রায় আদেশে 8 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গত রোববার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি করেন মাহমুদুর রহমানের আইনজীবী। এর আগে ঋণখেলাপি থেকে নিজের নাম বাদ দিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন মাহমুদুর রহমান মান্না। পরে 24 ডিসেম্বর তা ঋণখেলাপি থাকবেন বলে রায় দেয় বিচারপতি মোহাম্মদ ফজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চ। পরে সেই রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন মান্না। ওনার পক্ষ থেকে এইটার প্রেয়ার ছিল ওনার আইনজীবীদের পক্ষ থেকে, যাতে করে উনি ইলেকশনটা করতে পারে। ওনার নাম যে সিএবি তালিকায় আছে এই তালিকাটা যেন স্টে করে দেওয়া হয়। তো ওনার সেই আবেদনের ভিত্তিতে মহামান্য সুপ্রিম কোর্টের অনারেবল জাজ ইন চেম্বার আজকে সেটার উপর স্থগিতাদেশ দিয়েছে, ওনার সিএবিটাকে স্টে করেছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে চট্টগ্রামের মনোনয়নের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, মনোনয়নের সার্বিক পরিস্থিতি জানাবেন এবং এখন পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, কি খবর আছে এই বিষয়ে আপনার কাছে? তানিয়া, চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন তার মধ্যে 226 জন মনোনয়নপত্র নিয়েছিলেন। এ পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি প্রায় 20 থেকে 25 জনের মতো এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের 3টি অফিসেই মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে বিভাগীয় কমিশনার অফিস, সেখানে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে 5টি আসনের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। এর বাইরে চট্টগ্রাম জেলা প্রশাসকের যে কার্যালয়, এই রিটার্নিং কর্মকর্তা হিসেবে তিনি কাজ করছেন, সেখানে 10টি আসনের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। এর বাইরে চট্টগ্রাম 11, যেটি চট্টগ্রাম শহরের মধ্যে একটি আসন, সেই আসনে একটি আসনে সেটি চট্টগ্রামের যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন তিনি রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করছেন, সেখানে এই একটি আসনের মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে। তো এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রাম 11 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য
আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন বিভাগীয় কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম 4 সীতাকুণ্ডা আসনে আসলাম চৌধুরী ধানের শীষের প্রার্থী, তিনি শেষ মুহূর্তে আসলে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, তিনি মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। এর বাইরে চট্টগ্রাম 10 আসনে আব্দুল আল নোমানের ছেলে সাইদ আল নোমান, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির পক্ষ থেকে। চট্টগ্রাম 9 আসনে আবু সুফিয়ান ধানের শীষের প্রার্থী, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর বাইরে এলডিপি জাতীয় পার্টি, এর বাইরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ সহ অনেকগুলো দলের প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দলের নেতা কর্মীরা তাদের নিজ প্রার্থীদেরকে নিয়ে এখানে তাদের মনোনয়নপত্র জমা দিতে আসছেন। আজকে বিকেল পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেবেন এবং আচরণবিধি মেনেই এখানে মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছে বলে এখানকার যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রাম থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সর্বশেষ তথ্য তা নিয়ে। নিশ্চয়ই আমরা আবারও ফিরবো, যেহেতু বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আছে, নিশ্চয়ই এর মধ্যে আরো অন্যান্য প্রার্থীরাও আসবেন। ধন্যবাদ প্রণবেশ। আমরা যেতে চাই এই মুহূর্তে সিলেটে, সেখানে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন সুজাত, তিনিও জানাবেন সেখানকার মনোনয়নপত্র জমা দেওয়ার খবরাখবর। সুজাত, মনোনয়নপত্র জমা দেওয়া এতক্ষণ সকাল থেকে এই দুপুর 2টা পর্যন্ত কতজনের মনোনয়নপত্র জমা পড়লো এবং একই সাথে হেভিওয়েট কোনো প্রার্থী এখন পর্যন্ত জমা দিয়েছেন কিনা? দেখুন তানিয়া, সকাল 10টা থেকে কিন্তু সিলেটের এই যিনি রিটার্নিং কর্মকর্তা আছেন জেলা প্রশাসক, সেখানে কিন্তু আসলে মনোনয়ন জমা দেওয়া শুরু করেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তো এই মুহূর্তে আসলে সিলেটের যারা হেভিওয়েট প্রার্থী আছেন প্রায় সবাই জমা দিয়ে দিয়েছেন। বিশেষ করে সিলেট 4 আসনের যিনি বিএনপির প্রার্থী, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। পাশাপাশি সিলেট 2 আসনের নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদী লুনা, তিনিও কিন্তু মনোনয়ন জমা দিয়েছেন। এবং সিলেট 3 আসনের যিনি বিএনপির প্রার্থী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেক, তিনি কিন্তু মনোনয়নপত্র ইতিমধ্যে জমা দিয়েছেন। তবে উপজেলাতে 2 জন প্রার্থী জমা দিবেন। একজন হচ্ছেন সিলেট 6 আসনের বিএনপির যিনি প্রার্থী এমরান আহমেদ, তিনি তার বিয়ানীবাজার উপজেলায় মনোনয়নপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আসলে আঞ্চলিক যে নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানে কিন্তু আসলে এই মুহূর্তে কেউ মনোনয়ন দিচ্ছে না, যার কারণে নেতা কর্মীরা বা অনেকেই মনোনয়নপত্র কিভাবে জমা দিচ্ছেন সেটা দেখতে আসছেন। বাইরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা যেটা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে আমরা যেটা জেনেছি যে সিলেটের 6টি আসনে সর্বমোট 56 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং তার মধ্যে যারা বিএনপির প্রার্থীরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে জমা দিয়েছেন। পাশাপাশি সিলেট 5 আসনের যেটি বিএনপির জোটের প্রার্থী জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা উবাইদুল্লাহ ফারুক, তিনিও কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জামায়াতের যারা প্রার্থী আর রয়েছেন 6টি আসনের, তারা কিন্তু জুহরের নামাজ পড়ে সিলেট কুদরতুল্লাহ মসজিদে একটি দোয়া মাহফিল করে তারা সবাই একসাথে এসে মনোনয়নপত্র জমা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত আসলে জামায়াত বা এনসিপির নেতাকর্মীদের আমরা দেখতে আসিনি, প্রার্থীদেরকে কিন্তু এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেখিনি। তবে যেহেতু 5টা পর্যন্ত সময় আছে, এই সময়ের মধ্যে সবাই মনোনয়নপত্র জমা দেবেন। তানিয়া, আমরা তখনও আপনার কাছ থেকে খবর জানবো। ধন্যবাদ সুজাত যুক্ত হয়ে। সহকর্মীরা রাজধানীর বাইরে থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার যেহেতু শেষ দিন আজ, সেই খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন। সীমান্তে সমস্যা সমাধানে বিজেপিকে আরও কৌশলী হতে হবে বলে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজেপি দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, সীমান্ত পেরিয়ে কোনো অপরাধী পালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বিজেপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর আগে 72 জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। পদক প্রদান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বিজেপির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনা ও উপহার সামগ্রী দেন। পরে বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিজেপি সদস্যদের সহায়তা চান। এছাড়া সীমান্তে চোরাচালানি রোধে বিজেপি সদস্যদের কঠোর ও কৌশলী হওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় নির্বাচনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজেপিও নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব এবং এটা আপনারা ভালোভাবে পালন করবেন এ আমি বিশ্বাস করি এবং আপনারা এই জাতিকে একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিবেন এ আমার আশা। নির্বাচন যখন দোরগোড়ায় তখন দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কেমন?
একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি ৭১কে জানান, সামগ্রিক পরিস্থিতি সন্তোষজনক নয়, বিশেষ করে পুলিশ বাহিনীর আত্মবিশ্বাস একেবারেই তলানিতে। তবে বৈতরণী পার হতে সেনাবাহিনীর উপর ভর করছে সরকার। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, যদিও সরকার কখনো সেটি স্বীকার করেনি। তবে জাতীয় নির্বাচন ঘোষণার পরদিনই ঢাকা ৮-এর সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে আততায়ীরা। পরে যেদিন তিনি মারা যান সেদিন একদল হামলা চালায় পত্রিকা অফিস ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে। সম্প্রতি কেরানীগঞ্জে বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে একটি মাদ্রাসাতে। এদিকে নির্বাচনের বাকি আর ১.৫ মাস। এই মুহূর্তে কেমন আছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি? ফেলুর তো অবশ্যই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরও ভালো হলে আমরা মনে করতাম যে না, আমরা আরও বড় কিছু অ্যাচিভ করেছি। আমাদের এখন যে পুলিশ ফোর্স আছে, যে এটা দিয়ে হচ্ছে না, এটা আমাদের আরও অনেক অনেক পুলিশের মেম্বার অফ পুলিশ আরও অনেক বেশি লাগবে। পুলিশ বাহিনী পুরো আত্মবিশ্বাস নিয়ে কাজ করছে বলে মনে করেছিল সরকার, কিন্তু সাম্প্রতিক এসব ঘটনায় মোহ ভাঙে তাদের। আমরা মাঝে মধ্যে মনে হচ্ছে যে না, পুলিশ বুঝি কনফিডেন্স ফিরে পেয়েছে, কিন্তু কিছু কিছু ঘটনায় মনে হচ্ছে যে না, পুলিশ পুরোপুরি কনফিডেন্স এখনও ফিরে পায়নি। মেবি পুলিশের কনফিডেন্স ফিরে পাওয়ার জন্য আসলে আমাদের একটা পলিটিক্যাল লিডারশিপই লাগবে। পলিটিক্যাল গভর্নমেন্টের সময় হয়তো বা তারা এটা ফিরে পাবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের মধ্যে যে ভয় আশঙ্কা এখনও এটা কাটেনি। এমন পুলিশ বাহিনীর ওপর ভর করে নির্বাচন কিভাবে করবে সরকার? আমরা তো আশা করি পারবে। পুলিশের সাথে তো মিলিটারিও থাকবে। প্রায় 8.5 লক্ষ থেকে 9 লক্ষ পুলিশ, মিলিটারি, আনসার, কোস্টগার্ড, র্যাব, বিজিবি এরা থাকবে। এখন সম্মিলিত প্রয়াসে আশা করি যে একটা ভালো হবে। তারা ট্রেনিংও নিয়েছেন পুলিশের ইয়েতে। প্লাস যদি পলিটিক্যাল পার্টিগুলো যদি খুবই আচরণ করেন, মানে প্রজ্ঞার পরিচয় দেন, সব মিলে আমাদের আশাটা যে একটা ভালো ইলেকশন আমরা দেখব। প্রেস সেক্রেটারি বলেন, ভোটের সকল আয়োজন তারা সম্পন্ন করেছেন। সব সংখ্যা কাটিয়ে একটি ভালো নির্বাচন হবে আশা তার কণ্ঠে। মোহন ইসলাম, ৭১, ঢাকা। দেশে ফেরার পঞ্চম দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে আজও অন্যান্য দিনের মতো নিরাপত্তার ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। 17 বছর পর দেশে ফিরে আজ তিনি যাচ্ছেন নয়াপল্টনের দলীয় কার্যালয়ে। দুপুর নাগাদ বিএনপি নয়াপল্টনের কার্যালয়ের দিকে রওনা হতে পারেন তারেক রহমান। দলীয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করতেই দলীয় কার্যালয়ে যাচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সাথে কথা বলবেন তারেক রহমান। নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এমন উপস্থিতি নেতাকর্মীদের অনুপ্রাণিত করছে বলে মনে করছেন দলের শীর্ষ নেতারা। এর আগে রবিবার তারেক রহমান বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো যান। সেখানেও দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করেন তারেক রহমান। নির্বাচন নিয়ে দেন নানা দিক নির্দেশনা। দেশে আসার পর থেকে নানা কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাবার কথা রয়েছে তার। তারেক রহমানের আজকের কর্মসূচির খবর রাখছেন সহকর্মী মাহিলা ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, তারেক রহমান আমরা জানি যে দুপুরের দিকে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হবেন, সেই সময়টা জানা গেছে কিনা, এবং একই সাথে নয়াপল্টন ছাড়াও আজকে তার অন্য কোথাও কোনো কর্মসূচি আছে কিনা? তানি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই গুলশান এভিনিউ বাসার সামনে রয়েছি। আমরা যেটি জানতে পেরেছি দলীয় সূত্রে, সেটি হচ্ছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে 2:30টার পরে হয়তো বা বের হবেন এবং তিনি নয়াপল্টনে যাবেন। কিন্তু নয়াপল্টনে যাওয়ার আগে তিনি এভার কেয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার মা, তার শারীরিক অবস্থা আসলে এখন কি অবস্থায় রয়েছে এবং তিনি এখন কেমন রয়েছেন সেটি জানার জন্য আগে এভার কেয়ারে যাবেন। সেখানে যাওয়ার কথা রয়েছে এবং সেখান থেকে তিনি দলীয় কার্যক্রম অংশ হিসেবে নয়াপল্টনে তিনি যাবেন বলে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত। তবে কখন নাগাদ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাসা থেকে বের হবেন সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে তার গাড়ি বহরটি বাসার ভেতরে ঢোকানো হয়েছে এবং সেই সাথে তার যেই নিরাপত্তার কর্মীরা, সিএসএফ সদস্য সহ এবং আইন শৃঙ্খলা বাহিনী সকলেই আসলে প্রস্তুতিমূলক অবস্থায় রয়েছে। তারা কিন্তু গাড়ি প্রস্তুত করে রেখেছে।
করেছেন। আশা করা যাচ্ছে 2:30টার পরে তিনি হয়তো বের হবেন এখান থেকে এবং এখান থেকে এভার কেয়ার থেকে তিনি নয়াপল্টনে হয়তোবা যাবেন এবং সেখানে নির্বাচনিক দিক নির্দেশনামূলক কথাবার্তা তিনি বলবেন। এর আগে গতকাল তিনি যেমনটি বলছিলেন, তিনি গুলশানে সর্বপ্রথম মানে তার এর আগে যখন গুলশান কার্যালয় খোলা হয় তখন তিনি যাননি, গতকাল তিনি গিয়েছেন এবং আজ দলীয় আরেকটি অফিস নয়াপল্টনের এই কার্যালয়ে তিনি আজ যাবেন এবং নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলবেন। তো এটি হচ্ছে এখনকার মতো গুলশানের বাসভবনের সামনে থেকে এটি এখনকার মতো তথ্য। তানিয়া, ধন্যবাদ মাহিলা। দর্শক সহকর্মী মাহিলা ইসলাম ছিলেন আমাদের সাথে। স্বদেশ প্রত্যাবর্তনের পঞ্চম দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনের দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। 17 বছর পর নেতাকে পেয়ে আনন্দে আত্মহারা নেতাকর্মীরা। নয়াপল্টনে আছেন সহকর্মী মোহাম্মদুল খান অপু, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আমরা শুনছিলাম আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে যে দুপুর 2:30টার পর তারেক রহমান তার গুলশানের বাসভবন থেকে বের হবেন। তিনি প্রথমে ছিল এরকমই কর্মসূচি যে সরাসরি নয়াপল্টনে আসবেন, কিন্তু এখন এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তিনি নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা দেবেন। সেই হিসেব করে আসলে কিছুটা দেরি হবে হয়তো নয়াপল্টনে পৌঁছতে, কিন্তু যেহেতু তারেক রহমান আসছেন, দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন, সেটি জানার পর থেকে সেখানকার যারা নেতাকর্মী রয়েছেন তারা নিশ্চয়ই অনেক উচ্ছ্বাসিত। আপনার মাধ্যমে সেখানকার খবর আমরা জানতে চাই এবং একই সাথে তারেক রহমানের আশাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও সেখানে কেমন রাখা হয়েছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমি এই মুহূর্তে রয়েছি। তারেক রহমান এখানে আসার কথা রয়েছে, কয়েক ঘন্টার মধ্যে তিনি এখানে এসে পৌঁছবেন এমনটা আমরা জানতে পেরেছি। তার আশাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেটির সামনে কিন্তু এসে জড়ো হচ্ছে। বেলা গড়ার সাথে সাথে এই সংখ্যা আরও বাড়বে, তবে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা কার্যালয়ের ভিতরে রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে অর্থাৎ দীর্ঘ 17 বছর পর, 1.5 যুগ পর তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন। আজকে তার পঞ্চম দিন। সেই পঞ্চম দিনে তিনি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টন, সেই নয়াপল্টনে কিন্তু তিনি আসবেন। তার আশাকে কেন্দ্র করে এই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়টি যে সাজসজ্জার কাজ সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছেন এবং দেখতেই পাচ্ছেন যে কার্যালয়টায় কিন্তু বিভিন্ন ধরনের সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে স্লোগান দিচ্ছেন। যেহেতু কয়েক ঘন্টার পরেই তারেক রহমান এখানে আসার কথা রয়েছেন এবং 2:30 নাগাদ তার বাসা থেকে বের হয়ে এভারকেয়ার হাসপাতালে যেতে পারেন, সেখান থেকে তিনি এখানে আসার কথা আমরা জানতে পেরেছি। তবে ইতিমধ্যে কিন্তু এই সড়কটিতে বিএনপি নেতাকর্মীরা এখানে এসে ভিড় জমায়েত করছেন এবং আপনি যেটি নিরাপত্তার বিষয় যেটি বলছিলেন, আমরা সকাল থেকে এখানে ছিলাম। দুপুর 12টার দিকে আমরা যেটি দেখতে পেয়েছি র্যাবের আমরা ডগ স্কোয়াড এটি কিন্তু এখানে দেখতে পেয়েছি এবং নিরাপত্তায় কিন্তু তারা এখানে রয়েছেন। পাশাপাশি র্যাবের বোম ডিসপোজাল ইউনিট সেটিও কিন্তু আমরা এখানে দেখেছি এবং এর পাশাপাশি পুলিশ রয়েছে এবং সেনাবাহিনীর আমরা টহলরত গাড়িও কিন্তু দেখতে পেয়েছি। সব মিলিয়ে বলা হচ্ছিল যে এই তারেক রহমানের 17 বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের পর আজকে প্রথমেই কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় যেটি নয়াপল্টনে সেটি কিন্তু প্রথমবারের মতো আসছেন। গতকাল তিনি কিন্তু গুলশানের কার্যালয়ে গিয়েছিলেন, তবে আজকে তিনি এখানে আসছেন, অর্থাৎ 2006 সালে তিনি এখানে এসেছিলেন। তারেক রহমানের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আশাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা যেমনি উজ্জীবিত, তেমনি তাদের ভিতরে কিন্তু প্রাণ চাঞ্চল্য ফিরে আসছে এবং দলের সংগঠন থেকেও কিন্তু এখানে ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং এই কার্যালয়টির সব ফ্লোরগুলো কিন্তু তিনি ঘুরে দেখতে পারেন, দেখার কথা রয়েছে। মোহাম্মদুল খান অপু, আপনার মাধ্যমে আমরা আসলে দেখছিলাম যে বিএনপি নেতা কর্মীরা সেখানে তারেক জিয়ার অপেক্ষা করছেন এবং তাকে স্বাগত জানার জন্য নানা রকম প্রস্তুতিও সেখানে আসলে নেওয়া হয়েছে। দর্শক সহকর্মীরা এতক্ষণ ছিলেন তারেক রহমানের সর্বশেষ খবরাখবর নিয়ে। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরের প্রতিটি অঞ্চলেই বইছে নির্বাচনী আমেজ। নানা ভাবনায় ব্যস্ত জেলার সাধারণ ভোটাররা, বাদ নেই নারীরাও। তারা এবার চাইছে নতুন নেতৃত্ব, নারী বান্ধব একটি সমাজ। কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান, নির্বাচিত করতে চান এমন একজন প্রতিনিধি যিনি নারীর সার্বিক উন্নয়নে গুরুত্ব দেবেন। আতর মনের তথ্যছবিতে বিস্তারিত। আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহী লক্ষ্মীপুরের নারী ভোটাররা। তারা এবার শুধু ভোটার নয়, পরিবর্তনের প্রত্যাশায় সোচ্চার। এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চান নারীরা, সেই সাথে নিরাপদে কেন্দ্রে যাবার নিশ্চয়তাও চান। তারা বলছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে নিরাপদ ভোটের পরিবেশ। গত বছর যে নির্বাচনটা হয়েছিল, আমার প্রায় 14 কিলোর মতো হেঁটে আমি যাই ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে, কিন্তু যখন আমি ভোট কেন্দ্রে পৌঁছাই তখন শুনি যে আমার ভোটটা দেওয়া হয়ে গেছে।
তো আমি এমন ভোট চাই না যে আমার ভোটটা আগেই হয়ে যায়। আমি অনেক আশাবাদী যে হচ্ছে আমি এবার ভোট দিব এবং হচ্ছে যে আমার পছন্দের যে প্রার্থী রয়েছে বা তাদেরকে ভোট দিতে পারবো এবং আমাদের দেশের প্রতিনিধি নির্বাচন করতে পারবো। নিরাপত্তা, শিক্ষা ও কর্মসংস্থানে নারীর সমান সুযোগ, এই দাবি সবচেয়ে বেশি উঠে আসছে লক্ষ্মীপুরের নারীদের কণ্ঠে। নারীরা বলছেন এবারের সরকারকে অবশ্যই নারী বান্ধব হতে হবে, আর নারী বান্ধব সমাজ গড়তে হলে প্রতিশ্রুতির পাশাপাশি দরকার কার্যকর বাস্তবায়ন। আমি চাই আমি এমন একজন প্রতিনিধিকে ভোট দেই যে প্রতিনিধি প্রথমত যে প্রতিনিধিত্বটার মধ্যে প্রথম যে পরিবর্তনটা নিয়ে আসবে ওটা হচ্ছে নারীদের কর্মসংস্থানের পরিবর্তন, এবং নারীরা যে ঘর থেকে বের হয়ে কিছু একটা করবে 100% নিরাপত্তার সহিত, এই জিনিসটা আমি চাই। আমি চাচ্ছি আমি আমার মতো করে ভোটটা দিব। আমাদের দেশের মধ্যে এখন যে এভাবে নারী দর্শন, শিশু দর্শন হইতে আছে, আমরা মেয়েরা এখনো অবাধ্য, মানে কোনো স্বাধীনতা নাই পাইলেও আমরা তারপরেও নানা অনেক বিপদের সম্মুখীন হই। আমি চাই যে দেশের মধ্যে নির্বাচন হইলে মা বাপ ভাই বোন সবাই তার নিরাপত্তা। নারীরা মনে করছেন সুষ্ঠু নির্বাচন শুধু ভোটাধিকার প্রয়োগের বিষয় নয়, এটি একটি নতুন বাংলাদেশের পথে অগ্রযাত্রা। অতীতের ভয়কে জয় করে পরিবর্তন দেখতে চান তারা, পাশাপাশি চান মত প্রকাশের স্বাধীনতা। আর নারী হিসাবে চাবো আমাদের যাতে নারীদেরকে সেফ ভাবে রাখা, সমাজে যাতে সেফলি ভাবে থাকা হয়। মহিলাদের কর্মসংস্থান, তারপর মহিলারা স্বাধীনভাবে কাজ করতে পারে, এরকম একটা ব্যবস্থা করে দিতে হবে আমাদের। লক্ষ্মীপুর জেলায় এবার মোট ভোটারের সংখ্যা 16,37,000-এর বেশি। এর মধ্যে নারী ভোটার আছেন 7,90,000। মনিরা কাজুরি, 71। সারা দেশে মধ্য পৌষে জেঁকে বসেছে শীত, কোথাও কোথাও বইছে শৈত্যপ্রবাহ। সোমবার দেশের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। শীতের কারণে দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। একই সাথে শীতজনিত রোগে ব্যাপকভাবে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। সহকর্মীদের তথ্যছবিতে বিস্তারিত। 4 দিন থেকে সূর্যের দেখা মিলছে না গাইবান্ধায়। চারপাশ ঢেকে থাকছে কুয়াশায়, সাথে বইছে হিমেল বাতাস। তাই আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে সব বয়সের মানুষ। শীত উপেক্ষা করে যাদের মাঠে ঘাটে কাজে যেতে হচ্ছে তারা পড়েছেন সবচেয়ে বিপাকে। গাইবান্ধা আবহাওয়া অফিস জানিয়েছে সোমবার সেখানে 13.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এত ঠান্ডা, এই যে গরু ছাগল সবারই সমস্যা। কুড়িগ্রামেও দাপটে জেঁকে বসেছে শীত। সূর্য ঢাকা থাকছে মেঘে, সন্ধ্যার পর বাড়ছে শীতের তীব্রতা। কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। শীত বাড়ায় হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে রোগী। ঘর থেকে বেরোতে পারি না, আমরা বয়স্ক মানুষ, আমরা বাইরে চলাফেরা করতে পারতেছি না। পঞ্চগড়েও খড়কুটো জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছেন শীতার্তরা। সেখানে তাপমাত্রা কিছুটা বাড়লেও কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে কমেনি শীত। সূর্যের দেখা না মেলায় নাটোরে শীতের দাপটে কষ্ট পাচ্ছে শিশু, বৃদ্ধ ও শ্রমজীবীরা। পর্যাপ্ত গরম কাপড় না থাকায় হাড় কাঁপানো শীতে কষ্ট পাচ্ছেন ছিন্নমূল দিনমজুররা। সকালবেলায় যে পানি সিঁচতে আসছি, ভোটটা জমিতে পানি দেবো, হাত পা একবার শিকটাশি হয়ে গেছে। বাইরে ঘরে বাড়ানি খুব কঠিন, এবার কম্বল টম্বল কিছু আমরা পাইনি। পৌষের হাড় কাঁপানো শীতে জামালপুরের চরাঞ্চলের জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত কমানোর চেষ্টা করছেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু, বৃদ্ধ সহ সব বয়সের মানুষ। কুয়াশা কম, কিন্তু শীতের তীব্রতা বেশি, বাতাস আর বৃষ্টির মতো পানি পড়তেছে। ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটতেছে। মৌলভীবাজারে তাপমাত্রা বাড়লেও কমেনি শীত। এতে চা শ্রমিক থেকে শুরু করে কম আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। কুয়াশায় ঢেকে থাকছে সড়ক, মহাসড়ক থেকে চা বাগান ও পাহাড়ি জনপদ। খাগড়াছড়িতে 3 দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে 10 থেকে 15 ডিগ্রির মধ্যে। এরই মধ্যে শীত বস্ত্র বিতরণ শুরু করেছে জেলা পরিষদ, জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন সামাজিক সংগঠন। বনশ্রী হালদার, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।